আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এই আমাদের সামনে উপস্থিত থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেক ভাইদেরকে আমাদের নিকট থেকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। সেই ক্ষেত্রে আমরা আজকে এনটিআরসি কর্তৃক বিধি বহির্ভূতভাবে আমাদেরকে যে 18তম নিবন্ধনে ফেল করানো হয়েছিল, সেই কারণে প্রতিবার সবাই আমরা আপনাদের সামনে মুখোমুখি হয়েছি। আপনাদের মাধ্যমে আমরা জাতির কাছে আমরা এই বৈষম্য 18তম নিবন্ধনের বৈষম্যের দিকগুলো আপনাদের সামনে আমরা ফুটিয়ে তুলতে চাচ্ছি। বিগত সময় এনটিআরসি অনেকগুলা পরীক্ষা নিয়েছে। এনটিআরসির কাজ হচ্ছে আপনার শিক্ষকদের পরীক্ষা নেওয়া, পরীক্ষা নিয়ে এদের সনদ দেওয়া। ইতিপূর্বে তারা 17টা গণবিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষা নিয়েছে, আমাদেরটা হচ্ছে 18তম। ইতিপূর্বে এনটিআরসি যেভাবে পরীক্ষা নিয়েছে, আমাদের 18তমতে এসে এদের পরীক্ষার নিয়মের ক্ষেত্রে এরা যথেষ্ট পরিবর্তন এনেছে। এনটিআরসি সাধারণত ভাইবার যে নাম্বারটা, এই নাম্বারটা সাধারণত পাস এবং ফেলের সাথে যায় না। এদের ভাইবার নাম্বারের বিধিবিধান অনুযায়ী কোনো প্রার্থী লিখিত পরীক্ষায় যদি 40% নাম্বার পায়, সেই প্রার্থী ভাইবার জন্য নির্বাচিত হয়। সেই ক্ষেত্রে এনটিআরসির অনেক কর্মকর্তা বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ায় বলতেছে যে যাদেরকে আমরা ফেল করানো হয়েছে তারা ন্যূনতম পাস করার যোগ্যতা রাখে না। আমি এই ক্ষেত্রে আমার প্রশ্নটা এনটিআরসির কর্তৃপক্ষের কাছে রাখতে চাই, তাহলে তারা কি অযোগ্য লোকদেরকে আপনার ভাইবার জন্য নির্বাচিত করেছে? সেখানে যে ক্ষেত্রে 18তম নিবন্ধনের ক্ষেত্রে আপনার প্রায় 19 লাখ প্রার্থী এমসিকিউতে আবেদন করেছে। এই 19 লাখ প্রার্থীর মধ্যে প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষাতে প্রায় আপনার 3,48,938 জন প্রার্থী এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। এরপরে আপনার ভাইবা লিখিত পরীক্ষায় 3,38,938 জন প্রার্থী থেকে 83,865 জন প্রার্থী লিখিত পরীক্ষায় পাশ করছে, যা এনটিআরসির বিধি এবং আইন অনুযায়ী 40%-এর বেশি লিখিত নাম্বার পেয়েছে এই সকল প্রার্থীরা, যেটা এনটিআরসি কর্তৃক আইন দ্বারা স্বীকৃত এবং তাদের প্রোক্লামেশন দ্বারা স্বীকৃত। সেই ক্ষেত্রে পূর্ববর্তী যে সকল ভাইভাগুলো নিয়েছে এনটিআরসি কর্তৃপক্ষ, সেই সকল ভাইভাগুলোর ক্ষেত্রে এনটিআরসি তখন কাজ ছিল যে সকল প্রার্থীগণ পিলি এবং লিখিত পরীক্ষায় পাশ করেছে, ভাইভাতে তাদের সনদপত্রগুলো যাচাই করা হতো। সেই ক্ষেত্রে এনটিআরসির ভাইভাতে 20 নাম্বার থাকে। এই ভাইভার 20 নাম্বার সম্পর্কে জাতি এবং কি আপনাদের সাংবাদিক ভাইয়েরা অনেকে সঠিক তথ্য জানেন কিনা সেটা আমরা অবগত নই। তবে এনটিআরসির যে ভাইভা 20 নাম্বার, এই নাম্বারটা পাশের সাথে যায়, পাশের সাথে ফেলের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। কারণ এই 20 নাম্বারের নাম্বারটাকে ওরা 3 ভাগে তাদের বিধি বহির্ভূত আইন অনুযায়ী ভাগ করছে। একজন প্রার্থী তার মূল সনদের মধ্যে 20 নাম্বারের মধ্যে 12 নাম্বার এবং তার উপস্থিতি, পোশাক আশাক, তার পারফরমেন্সের মধ্যে হচ্ছে 4 নাম্বার এবং প্রার্থী ভাইভা বোর্ডের মুখোমুখি হয়ে যে সকল প্রশ্নগুলোর সম্মুখীন হবে, এই প্রশ্নগুলোর উত্তরের জন্য 4 নাম্বার নির্ধারিত। এখন আমার প্রশ্ন হচ্ছে, 20 নাম্বার থেকে একজন প্রার্থী এনটিআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা নিয়ে যখন আবেদন করে, তখন সর্বনিম্ন এই 20 নাম্বার থেকে একজন প্রার্থী 20 নাম্বারের যে তার সনদপত্রের 12 নাম্বার থেকে সর্বনিম্ন সে 10 নাম্বার পাওয়ার যোগ্যতা রাখে। 10 নাম্বারের নিচে যদি কারো যোগ্যতা থাকে, সেই প্রার্থী এনটিআরসির বিধি বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের অযোগ্য বলে গণ্য হয়। সেই ক্ষেত্রে আমি 20 নাম্বারের মধ্যে যদি 40% নাম্বার পাশও ধরি, তাহলে 20 নাম্বারের 40 নাম্বার 20 নাম্বারের মধ্যে 40% নাম্বার হচ্ছে 8, কিন্তু আমি সার্টিফিকেটে পাইতেছি সর্বনিম্ন 10।
12 থেকে সর্বনিম্ন 10, কোনো প্রার্থী 9 এর নিচে নাম্বার পাবে না। সেই ক্ষেত্রে একজন প্রার্থী ভাইভাবে কিভাবে ফেল করে সেটা আমার বোধগম্য বিষয় নয়। এই প্রোক্লামেশন এনটিআরসির পাশের ভাইভা পাশের প্রোক্লামেশন আইন অনুযায়ী এটা প্রতিষ্ঠানের প্রধান থেকে আমরা ব্যাখ্যা চাচ্ছি। আর তৃতীয়ত হচ্ছে একজন প্রার্থী যখন উপস্থিত হয় ভাইভা বোর্ডে, তখন বাংলাদেশের এই ভাইভার নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী যদি কোনো এই লিখিত পরীক্ষায় পাশ করে ভাইভা পর্যন্ত আসার যোগ্যতা অর্জন করে, তাকে উপস্থিত থাকলে 50% নাম্বার দেওয়া হয়। সেই আইনটাও সম্পর্কে এনটিআরসি যেন ব্যাখ্যা করে সেই সম্পর্কে আমরা জানতে চাই। তৃতীয়ত হচ্ছে ভাইভাতে ঢুকে একজন প্রার্থী পিলি এবং এমসিকিউর মধ্যে, যেখানে 18তম শিক্ষক নিবন্ধনে 19 লাখ প্রার্থীর মধ্যে সে 83,000 প্রার্থীর মধ্যে প্রায় 83,000 প্রার্থীর মধ্যে সে অন্তর্ভুক্ত হতে সক্ষম হয়েছে, সেই প্রার্থী কিভাবে ভাইভা বোর্ডে গিয়ে তার নাম এবং তার সাবজেক্টের নাম নাকি বলতে পারে না, সেই সম্পর্কিত এনটিএসসির কর্মকর্তাগণ প্রশ্ন তুলেছেন। তাদের নাকি ন্যূনতম তাদের নামগুলো সঠিকভাবে উচ্চারণ করার যোগ্যতা নাই। আমি ভাইদেরকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের প্রেক্ষাপটে একজন প্রার্থী যখন স্নাতকোত্তর পাশ করেন, সে কি তার সার্টিফিকেটের নাম এবং তার নিজের নাম, তার পিতার নাম এবং তার সাবজেক্টের নাম বলতে পারবে না? এরকম কেউ কি আছে? আপনারা কি জানেন? এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো। এরপরে আমি বলতে চাই এনটিআরসি যে বাকি 4 নাম্বারের মধ্যে কিভাবে আমাদেরকে ফেল করালো। আমি যদি আপনাদেরকে একটা পরিসংখ্যান দেখাই, পূর্ববর্তী কয়েকটা এনটিআরসির নিবন্ধন পরীক্ষার পাস ফেলের হার, যেমন 13তম নিবন্ধন ফেলের হার ছিল, নিবন্ধন পরীক্ষার পাশের ভাইভাতে পাশের হার ছিল 95.81%। 14তম নিবন্ধনে এনটিএসসি পরীক্ষার ভাইভাতে পাশের হার ছিল 97.88% এবং 15তম নিবন্ধনে এনটিআরসি ভাইভা পরীক্ষার পাশের হার ছিল 86.27%। 16তম নিবন্ধনে এনটিআরসি নিবন্ধন পরীক্ষার ভাইভাতে পাশের হার ছিল 92.15%। 17তম নিবন্ধনে এনটিআরসির ভাইভা পরীক্ষার পাশের হার ছিল 95.3%। সেই ক্ষেত্রে 17তম নিবন্ধনে সেই ক্ষেত্রে 4.97% যে সকল ভাইদেরকে সার্টিফিকেটের জটিলতা ছাড়া ফেল করেছেন, তারা মহামান্য হাইকোর্টে একটা রিট পিটিশন দায়ের করে। ওই প্রার্থীদের সংখ্যা ছিল 2170 জন। এনটিআরসি যখন 2023 সালের নভেম্বরের 2 তারিখে আমাদেরকে গণবিজ্ঞপ্তি জারি করে, তখন গণবিজ্ঞপ্তি জারি করার সময় তারা আবেদনের তারিখ 9/1/2023 তারিখে প্রত্যেক প্রার্থীর বয়স 35 বছর নির্ধারণ করে দেয়। তখন আমরা যারা আবেদন করেছি আমাদের বয়স তখন 35 বছরের ভিতরে ছিল। এই আবেদনের পরিপ্রেক্ষিতে সে আমাদেরকে যোগ্য বলে অনলাইনে গ্রান্টেড দিয়ে আমাদের থেকে এই মোবাইল চার্জ হিসাবে প্রায় 500 টাকার মতো আবেদন চার্জ হিসাবে কর্তন করে। এই পরীক্ষায় সম্পূর্ণ করতে এনটিআরসির 22 মাসের মতো সময় নেয় ভাইভা পর্যন্ত। এই 22 মাস সময় নেওয়ার ফলে আমরা যখন 2023 সালে নভেম্বর মাসে যখন আবেদন করছি, তখন আমার ব্যক্তিগত বয়স ছিল 33 বছর। এখন যখন উনি রেজাল্ট দিচ্ছেন, এখন আমার বয়স হচ্ছে 35+। এই 35+ হওয়ার কারণে আমাকে ভাইভাতে অশালীন প্রশ্ন করা হয়েছে, যে সকল প্রশ্নগুলো সাধারণত একজন প্রার্থী হওয়ার কথা না। আমাকে ভাইভাতে প্রশ্ন করা হয়েছিল যে আপনার তো বয়স 35 পার হয়ে গেছে, আপনি এখন এই বয়সে এই এনটিআরসির সনদ নিয়ে তখন আপনি কি করবেন? আমার প্রশ্ন, যখন উনি নিয়োগ দিয়েছিল 9/11/2023, 2/11/2023 সালে 9 তারিখ থেকে যখন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল, তখন তিনি 35 বছর বয়স নির্ধারণ করেছিল। উনি 21 মাসের মতো যে সময় নিয়েছিল পরীক্ষার বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য, সেই ক্ষেত্রে আমার বয়স বেড়ে যাওয়ার কারণে আমি একজন প্রার্থী এমসিকিউ এবং রিটেন পরীক্ষার পাশ করার সত্ত্বেও ভাইভাতে প্রত্যেক প্রশ্নের সদুত্তর দেওয়ার পরেও ভাইভাতে সর্বশেষ কোশ্চেন আমাকে করা হয়, আপনি তো 35+ হয়ে গেছেন, এখন আপনি সার্টিফিকেট নিয়ে কি করবেন? আমার অযোগ্যতা, আমার বয়স 35+ হয়ে যাওয়ার কারণে
এই এটা আমার অযোগ্যতা। তারা যে পরীক্ষা নিতে 2 বছরের মতো সময় কালক্ষেপণ করছে, এটা এই দায়িত্বটা কি প্রতিষ্ঠান প্রধানের নাই? আমি এনটিআরসির প্রধানকে প্রশ্ন করতে চাই, 2023 সালে যদি ওনার বয়স যদি 65 ধরে নি, 2025 সালে ওনার বয়স কি 65 আছে?